দেখো আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটি যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম, যে 3D তে মোস্ট প্রবাবল সেটা পেয়েছি কি, যে ইন 3 ডাইমেনশন আমরা CN মোস্ট প্রবাবল ভেলোসিটি দেখো এক্সপ্রেশন আমরা √2kT/n, এটা দেখো আমরা আগের দিন সেই ম্যাক্সিমা কন্ডিশন থেকে দেখো ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করে তারপর দেখো এই এক্সপ্রেশনটা বার করেছিলাম। এবার এখান থেকে দেখো আমি দুটো কথা বলতে পারি। এক নম্বর কি, যে মোস্ট প্রবাবল ভেলোসিটি দেখো টেম্পারেচারের সঙ্গে কি স্কোয়ার রুট হিসাবে দেখো আমরা সমবায়ী সম্পর্ক হয়ে চলছে, যখন যে ওয়েল গ্যাসের মাস ফিক্স থাকে। আর 2 নম্বর দেখো আর একটা বলতে পারি কি উল্টোটা, মানে আর একটা হচ্ছে এরকম যে মোস্ট প্রবাবল ভেলোসিটি CN দেখো এটা 1/√n যখন কিনা টেম্পারেচারটা আমার ফিক্সড। তাহলে এই দুটো থেকে বলতে পারছি কি, যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি মোস্ট প্রবাবল ভেলোসিটিও চেঞ্জ হয়, আবার গ্যাসের মাস চেঞ্জ করলেও দেখো মোস্ট প্রবাবল ভেলোসিটি চেঞ্জ হয়। তাহলে আমাকে এখন দেখা যদি প্রশ্ন করে যে দুটো বিভিন্ন টেম্পারেচারে ডিফারেন্ট টেম্পারেচারে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন কি হবে দেখাও। ঠিক আছে, মানে আমরা এখন তাহলে এখান থেকে আমি এটা কোশ্চেনটা করছি কি, যে আমাদের কোশ্চেন হচ্ছে এটা এখান থেকে, যে উই সি দ্যাট CN depend both on temperature and mass. তাহলে কোশ্চেন কি, সো ইফ উই ভ্যারি টেম্পারেচার কিপিং মাস ফিক্সড, তাহলে প্লটের নেচারটার কি পরিবর্তন হবে, মানে সো what will be the change in plot, so what will be the change, ও কি চেঞ্জ আমি লক্ষ্য করতে পারবো যদি আমি টেম্পারেচার ভ্যারি করি বা মাস ভ্যারি করি। So what will be the change in plot if টেম্পারেচার অথবা মাস ইজ চেঞ্জ। তার মানে আমাকে দুটো ডিফারেন্ট টেম্পারেচার বা দুটো ডিফারেন্ট মাস এর গ্যাসের ক্ষেত্রে প্লটটা এখন দেখাতে বলছে। আমি এই যে হোয়াট ইজ এ চেঞ্জ ইন প্লট, এইটার মানে আমি কি দেখাতে চাইছি বলতো, মানে কোনগুলো আমি নোট করব। এই নোট করবো বলতে এইটা, এই যে আমার যে ম্যাক্সওয়েল দেখো স্পিড ডিস্ট্রিবিউশনের প্লটটা দেখো আমি এরকম পাই কি, এটা 0 থেকে স্টার্ট হয়ে একটা ম্যাক্সিমামে পৌঁছায়, তারপর আবার দেখো নামতে নামতে অসীমে গিয়ে 0 হয়। আমরা এইদিকে দেখো 1/dNc/dc বলেছি, আর এদিকে দেখো c বলেছি। আমি হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন প্লট মানে আমি চেক করব তিনটে প্যারামিটার, মানে কি আমি চেক করব এই যে পিকটা, পিকের পজিশন কি চেঞ্জ হচ্ছে, মানে পিকটা ডান দিকে সরবে না বাঁ দিকে সরবে। তার মানে আমি চেক করতে চাইছি কি, 1 নম্বর চেক করব যে পিক পজিশন, পিকের পজিশনটা এটা লেফটে সরছে না রাইটে সরবে। ঠিক আছে, 2 নম্বর চেক করবো কি, পিকের হাইট, মানে এটা আরো উপর দিকে উঠে যাবে না নিচের দিকে নামবে, পিক হাইট চেক করবো। আর একটা জিনিস চেক করবো এই যে ডিস্ট্রিবিউশন মানে কি বলতো, যে ডিস্ট্রিবিউশন মানে আমি বলতে চাইছি এই যে এইটা দেখো আমরা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম হাইট হচ্ছে হাফ হাইট, দেখো হাফ পজিশনে যে পুরো
বলে, মানে উইথ হাফ ম্যাক্সিমাম পয়েন্টে। তাহলে আমি 3 নম্বর চেক করবো যে এফ ডব্লিউ এইচ কত, মানে কি ফুল উইথ ডব্লিউ আই টি এইচ অ্যাট ফুল উইথ অ্যাট হাফ হাফ এই যে এলএফ হাফ ম্যাক্সিমাম পয়েন্ট, মানে ফুল ম্যাক্সিমামের হাফ পজিশনে আমরা ফুল উইথটা কত সেটা চেক করবো। এইটা থেকে আমরা কি বুঝতে পারবো যে এই ডিস্ট্রিবিউশনটা আরো শর্ট হলো না ডিস্ট্রিবিউশনটা আরো বেড়ে গেল, সেইটা আমি চেক করবো। ধরে আমরা গ্রাফে চেক করতে গেছি মেনলি এই 3টে জিনিস। যেহেতু দুটো প্যারামিটারের উপর দেখো ভ্যারি করে টেম্পারেচার এবং মাসের সঙ্গে, তো আমি প্রথমে চেক করতে গেছি কি যে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে প্লট কি হবে যদি কিনা গ্যাসের মাস আমি ফিক্সড রাখি। তাহলে আমি প্রথমে আসছি যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন plot at two different at two different DIFAB are different temperature, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যখন এখানে মাস ফিক্স রেখে আমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে ম্যাক্সিমাম স্পিড ডিস্ট্রিবিউশন প্লট কি হবে সেটা আমি তাকে এবার করতে চলেছি। ঠিক আছে, আমরা মেনলি ওই 3টে জিনিস চেক করবো। পিক পজিশনে মানে টেম্পারেচার বাড়ালে পিক পজিশন কোন দিকে সরে, পিক হাইটটা বাড়ে না কমে, আর এফডব্লিউএইচটা বাড়বে না কমবে, মানে এটা ডিস্ট্রিবিউশন আরো শর্ট হবে না আরো বেশি ডিস্ট্রিবিউশন। দেখা যাক কি হয়। আমি দেখো যেহেতু টেম্পারেচার ভ্যারি করছি তাই আমি টেম্পারেচার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করবো। হ্যাঁ, তাই দেখো আমরা এটা জানি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন ডিএনসি সমান দেখো 4 পাই এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2 কেটি, এখানে সি স্কোয়ার আবার একটা ডিসি আছে। তাই আমি তা কি করছি এবার যে আমি একেবারে 1/a টিএনসি বাই ডিসি করে দিলাম। তাহলে এটা করলে দেখো আমরা 4 পাই এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু সি স্কোয়ার। আমি যেহেতু পিক পজিশনটা চেক করবো যে পিক পজিশনটা বাঁ দিকে সরছে না ডান দিকে সরছে, তার জন্য আমি এই এক্সপ্রেশনে যতগুলো দেখো সি আছে সেই সি গুলোকে সিএম দিয়ে রিপ্লেস করছি যে পুট সি ইকুয়াল টু সিএম। তাহলে আমরা কি পাবো দেখো এখানে তাহলে আমরা 1/n টিএনসি বাই ডিসি, এখানে দেখো আমি এর মানটা চেক করব যখন সি এর মান সিএম, আমি প্রত্যেকটা সি এর জায়গায় সিএম বসিয়ে দিচ্ছি, তাই তো। তবে এইটা কি ইন্ডিকেট করছে গো, বাঁ দিকে দেখো যা লিখেছি 1/n ডিএনসি বাই ডিসি সিএম, মানে যে কত সংখ্যক মলিকুল বা ফ্র্যাকশন অফ মলিকুলস পার ইউনিট রেঞ্জ অফ ভেলোসিটি কোথায় সারাউন্ডিং সিএম এর কাছাকাছি। হ্যাঁ, তাই এটা কত হয় দেখো তো 4 পাই এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 কেটি। সিএম এর জায়গায় সিএম এর স্কোয়ার লিখে দিলাম, এখানেও দেখো সিএম তার স্কোয়ার। তাহলে আমরা এটা থেকে কি পাবো দেখো 4 পাই এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এম বাই 2 কেটি সিএম এর স্কোয়ার, মানে দেখো
সিএম ছিল রুট ওভার টু কে টি বাই এম, তাহলে রুটটা উঠে গিয়ে যেহেতু স্কোয়ার করছি শুধু টু কে টি বাই এম, এখানেও দেখো একটা টু কে টি বাই এম আছে। তাহলে সুবিধা কি হলো বলো তো, এখানে দেখো কাটাকাটি চলে গেল, দেখতে পেয়েছো? এম এম টু কে টি পুরোটাই দেখো কেটে গেল। তাহলে আমি এখানে দেখো কি লিখতে পারি, আমি যেহেতু দেখো টেম্পারেচার ভ্যারিয়েশন করবো মানে টেম্পারেচার চেঞ্জ করবো, তাই টি ডিপেন্ডেন্ট টার্মগুলোকে আমি এক পাশে লিখছি, বুঝলে? এখানে দেখো একটা টেম্পারেচার টার্ম দেখো আছে টি, এখানেও দেখো একটা টি আছে, তাই টি গুলোকে আমি এক কাছে করে লিখে সুবিধা হবে আমার। 4 পাই 1/2 পাই কে হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার -1, এটা 2k/m। এবার টিটাকে এক কাছে লেখার জন্য এখানে 1 আর এখানে দেখো তলায় ছিল, উপরে লিখলে আমরা -3/2 করবো, তাই না? পড়ে গেছে, তাই দেখো মাইনাস হয়ে গেল, তাহলে -3/2। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো, সামনে পোর্শনটা যা রইল তাই, জাস্ট আমার ওইটা দেখো আমি 1 থেকে 3/2 বিয়োগ করলে আমরা টি টু দি পাওয়ার -1/2 পাবো। দেখো তো সবার ঠিক হচ্ছে কিনা। বলে বলবে। বুঝে হয়েছে। বেশ, এত আসতে না বাড়ি, গরমে তো ফাস্ট হয়ে যাবে গো, গরমে এত আস্তে আস্তে কেন, কারেন্টে বাড়বে তো, অবশ্য র্যান্ডমনেসও বাড়বে, র্যান্ডমনেস বাড়লে লেখার স্পিডটা কমে যাবে। যাই হোক, র্যান্ডমনেসটা কমা বাবা, হ্যাঁ, গরম হলে কি করে যাবে। বেশ, এবার দেখো আমি যেহেতু দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দেখো আমি প্লট করবো, তাই আমি টেম্পারেচার রেসপেক্টে উভয় দিকে ডিফারেন্সিয়েট করছি। হ্যাঁ, the differentiate both side, differentiate both side with respect to temperature। তাহলে দেখো এদিকটা আমি দেখো টি ডিটি কাকে 1/n dnc বাই dc, এখানে দেখো গোটাটাকে আমি এখানে c equal to cm লিখেছিলাম, তুমি এখানে একটা ব্র্যাকেট দিতেও পারো নাও পারো। আমি দেখো গোটাটাকে টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে দেখো টেম্পারেচার টার্মটা দেখো শুধু লাস্টে আছে, এইগুলো সব দেখো ফিক্স থাকবে, শুধু লাস্টের টি ডিপেন্ডেন্ট পার্টটাই দেখো আমি ডিফারেন্সিয়েশনটা করবো, তাই এটা দেখো আমি এখানে লিখে দিলাম। আর লাস্টেটা দেখো ডিফারেন্সিয়েশন করলে আমরা -1/2 ইন্টু টি টু দি পাওয়ার -3/2 আমরা পাবো। জাস্ট এই পার্টটা দেখো ডিফারেন্সিয়েশন হলো, হয়ে দেখো আমি এইটা দেখো পেলাম। তার মানে কি পেলাম অ্যাকচুয়ালি, এই মাইনাসটা আমরা থাকার জন্য দেখো আমি একটা সামনে মাইনাস লিখে দিলাম, মাইনাস দেখো 2 4 কেটে গিয়ে 2 পাই, এখানে m/2 পাই কে হোল টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার -1 2k/m
10⁻³ তার মানে দেখো ওভারঅল একটা নেগেটিভ আমি টার্ম পেয়েছি। নেগেটিভ, এই নেগেটিভটা মানে কি? এর এই নেগেটিভটা ইন্ডিকেট করছে কি যে টেম্পারেচার বাড়ালে এই 1/n dnc/dc আর c/cm এর মান দেখো ডিক্রিজ করে, মানে অপোজিট, এক টেম্পারেচার বাড়ালে ওটা ডিক্রিজ করছে। তাহলে এখান থেকে বলতে পারি যে এইটা ইন্ডিকেট করে কি, যে indicates as temperature increases the 1/n dnc/dc, এইটাকে দেখো ডিসি, এই গোটাটাকে দেখো আমি c/cm as এটা দেখো এটা indicate as c increases এটা will decreases। তাহলে এটা দেখো ডিক্রিজ করছে, এর মানে কি? এর মানেই দেখো হচ্ছে কি যে মোস্ট প্রবাবল ভেলোসিটি সম্পন্ন মলিকুলের সংখ্যাও দেখো ডিক্রিজ করছে। দ্যাট মিন্স as temperature increases the number of molecules having the number of molecules having most velocity having Cm the will decreases বা will decrease। তার মানে কি ডিক্রিজ করছে, মানে দেখো কি আমাদের যে ওয়াই অ্যাক্সিসটা ছিল সেটা দেখো 1/n dnc/d ছিল, তাহলে এটা যদি ডিক্রিজ করে যায় মানে কি পিক হাইটটা দেখো কমে যাচ্ছে। তাহলে বলতে পারি সো হাইট অফ দ্য পিক এটা দেখো ডিক্রিজেস, height of the peak decreases with increasing temperature। তাহলে পিকের হাইটটা দেখো ডিক্রিজ করলো, সেটা এই ম্যাপ করে, তাহলে এটা 1 নম্বর, পিক হাইটটা ডিক্রিজ করলো বলে বলবে। এবার দেখি তো পিকের পজিশনটা ডান দিকে না বাঁ দিকে, কোন দিকে সরে সেইটা চেক করার জন্য দেখো দেখো সিএম সমানুপাতিক √/kT/a। এখান থেকে দেখতে পাচ্ছি অতএব কি সিএম সমানুপাতিক √t, দেখো √t or particular mass। তাহলে দেখো যত টেম্পারেচার বাড়াবো সিএম এর মানও দেখো বাড়বে। তো এখান থেকে বলতে পারি সো ইনক্রিজ টেম্পারেচার। এখান থেকে দেখো কেন বোঝে না, আমি একবার কেটে দিচ্ছি, মানে ক্লাসে আছি কেন বোঝে না কি জানি, তোমাদের সিনিয়র লাইফে ক্লাস করছি এটা মনে হচ্ছে। So increase temperature increase most probable velocity। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি যদি ইনক্রিজ করে তাহলে কি হবে গো? দেখো সিএমটা কোথায় ছিল, এইটা দেখো আমরা সিএম বলেছিলাম, তাহলে সিএম বাড়ছে মানে কি পিকটা ডান দিকে সরে যাচ্ছে। তার মানে কি এখান থেকে বলতে পারি সো পিক পজিশন শিফটেড টুয়ার্ডস রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে না বলতে পারি সো পিক পজিশন shifted towards right hand side, তাহলে পিক পজিশন শিফটেড টুয়ার্ডস রাইট হ্যান্ড সাইড, এটা 2 নম্বর।
পিক হাইটটা ডিক্রিজ করলো, পিক পজিশনটা ডান দিকে সরলো। ওকে, এবার বলো, তাহলে তুমি এই যে দেখো গ্রাফটার কথা এবার ভাবো, এই গ্রাফটা দেখো যে টেম্পারেচার বাড়িয়েছি, পিকটা ডান দিকে সরে গেছে, আর পিক হাইটটা ডিক্রিজ করেছে। তাহলে পিক হাইট যদি ডিক্রিজ করে, পিকটা ডান দিকে সরে, আমাকে এখন দেখো সিস্টেমের বা পাত্রে মোট মলিকুল সংখ্যা এনটা ফিক্সড। তাহলে গ্রাফিক্যাল এরিয়া, যেহেতু টোটাল গ্রাফিক্যাল এরিয়া ইন্ডিকেট করে সিস্টেমে উপস্থিত মোট মলিকুল কতগুলো আছে, তাহলে যখনই পিক হাইটটা ডিক্রিজ করবে টু মেনটেন সেম গ্রাফিক্যাল এরিয়া, তখন কিন্তু আমাকে এটাকে আরো আরো দেখো ওয়াইড করতে হবে, মানে আরো ফ্ল্যাট করতে হবে, মানে যেটা বলছি লেন্থটা এটা দেখো বেড়ে যাবে টু মেনটেন সেম গ্রাফিক্যাল এরিয়া। কারণ কি পিক হাইটটা ডিক্রিজ করে যাচ্ছে বলে। তাহলে আমি এরকম বলতে পারি, সিন্স টোটাল গ্রাফিক্যাল এরিয়া ইন্ডিকেট করে কি, যে 3 নম্বর, সিন্স total graphical area indicate total number of molecules in the system, সিস্টেমে মোট মলিকুল কত হয় সেটা ইন্ডিকেট করছে। এবার দেখো এই যেহেতু এই মলিকুল সংখ্যা ফিক্স, তাই টোটাল গ্রাফিক্যাল এরিয়াটাও দেখো ফিক্স যে কোনো টেম্পারেচারে। সিন্স n is fixed, so total graphical area এটাও দেখো is also fixed। তাহলে যেহেতু পিক হাইট is also fixed, এখানে কথা লিখে দাও at any temperature, যে কোনো টেম্পারেচারে টোটাল গ্রাফিক্যাল এরিয়া ফিক্স রাখতে হবে। তাহলে দেখো পিক হাইট ডিক্রিজ করার সঙ্গে সঙ্গে কি হবে, টু মেনটেন সেম গ্রাফিক্যাল এরিয়া এমডব্লিউএইচএমটাকে বাড়াতে হবে, তাই তো। সিন্স পিক হাইট decreases at higher temperature, so to maintain same graphical area, আমাকে সেম গ্রাফিক্যাল এরিয়া মেনটেন করতে গেলে যে এফ ডব্লিউ এইচ মাস বি ইনক্রিজ, এইটাকে আমাকে বাড়াতে, তাহলে এফ ডব্লিউ এইচ বাড়বে। তাহলে আমরা প্লট কিরকম পাবো গো? তাহলে দেখো আমি যে প্লটটা এখানে দেখাই, দেখো এরকম দুটো ডিফারেন্ট টেম্পারেচারে এই প্লটটা করবো। আমি দেখো এখানে একটা বড় করে দেখাই, আমি এইরকম আমি 1/a, আমি 1/, না করে তুমি dNc/dcও প্লট করতে পারো, একই প্লট হবে। এইদিকে দেখো আমি সি এর সঙ্গে প্লট করছি। আমি একটা দেখো টেম্পারেচারের প্লটটা আমাকে দেখি, তাহলে এটা দেখো একটা লো টেম্পারেচারের প্লট আমি দেখালাম, এটা ইনফাইনাইট গিয়ে 0 হবে। তাহলে আমি এটা T1 টেম্পারেচারে বললাম। তাহলে T1 টেম্পারেচারে দেখো আমরা কি কি পাচ্ছি। T1 টেম্পারেচারে এইটা দেখো কি আমার এইটা সেম, ওকে। আর দেখো এই তো এইটা দেখো আমরা
ফুল ম্যাক্সিমাম আর হাফ ম্যাক্সিমাম এইটা, তাহলে হাফ ম্যাক্সিমাম পয়েন্টে এইটা দেখো আমরা এই যে হাইল্যান্ডটা এটাকে দেখো আমরা এফ ডব্লিউ এইচ এম বললাম, তাহলে এটা কি, এটা দেখো এফ ডব্লিউ এইচ এম, আমরা এটাকে এ বি মার্ক করলাম, এটাকে দেখো সি ডি মার্ক করলাম। তাহলে এবিটা হচ্ছে এফ ডব্লিউ এইচ এম আর সিডিটা দেখো যে আমরা পিক হাইট। এবার দেখো যদি আমি টেম্পারেচার T1 থেকে T2 তে যাই, যেখানে T2 মাস বেশি হয় কম্পেয়ার টু T1, তাহলে হায়ার টেম্পারেচার আমরা কি করে পেয়েছি, হায়ার টেম্পারেচারে পিক হাইটটা ডিক্রিজ করে গেছে, পিকটা ডান দিকে সরে গেছে, আর সেম গ্রাফিক্যাল এরিয়া মেনটেন করার জন্য এই ডব্লিউএইচএমটা বাড়াতে হচ্ছে। তাহলে দেখো আমি এরকমের একটা প্লট আঁকতে পারি, যেটা দেখো ডান দিকে সরলো, পিক হাইটটাও দেখো ডিক্রিজ করে গেল, তাই না, এরকম দেখো পেলাম। তাহলে এই হায়ার টেম্পারেচারে আমরা এটা দেখো কি যে এইটা দেখো পিক পজিশন, তাহলে এইটা আমি একটু মার্ক করে দিই, এটা দেখো আমরা T2 টেম্পারেচার, এইটা দেখো CM at temperature T2, এটা CM at temperature T1। এবার FWHM কত হবে, এর দেখো এইটা ফুল ম্যাক্সিমাম, তার অর্ধেক দেখো এইটা, তাহলে অর্ধেক পজিশনে আমি টোটাল উইন্ডটা নেব, তাহলে এটা দেখো কি যে FWHM, তাহলে এখানে দেখো আমি এটাকে A প্রাইম T প্রাইম করলাম, এটা C প্রাইম D প্রাইম করলাম। তাহলে এখান থেকে দেখো আমি কনক্লুশন কি করতে পারি, এখান থেকে দেখো শো উইথ ইনক্রিজিং টেম্পারেচার, এই প্লটগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমাকে 2 নম্বরে কোশ্চেন করবে, 2 নম্বরে কোশ্চেন হয় যে 25 ডিগ্রি আর 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনের প্লটগুলো দেখাও। তোমাকে দেখানো মানে কি, এই 3টে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে বলতে পারি শো উইথ ইনক্রিজিং temperature, 1 নম্বর দেখো the height of the peak decrease করছে, height of the peak এটা decreases। 2 নম্বর কি দেখো, এটা দেখো position of the peak shifted towards right hand side, position of the peak, position of the peak এটা will shifted towards right hand side, right side। আর 3 নম্বর F ডব্লিউএইচ এর দেখো বেড়ে গেল, যে F ডব্লিউএইচ এর এটা increases to maintain same area। তাহলে যখনই এরকম কোশ্চেন করবে তোমাকে এই 3টে জিনিস মাথায় রেখে কিন্তু প্লটগুলো করতে হবে, বুঝতে পারলে। তাহলে এইটা দেখো আমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে প্লট করলাম। এবার আসবো দুটো ডিফারেন্ট মাসের ক্ষেত্রে কি হবে। এইটা কিন্তু করেছি আমি একটা পার্টিকুলার গ্যাসের জন্য যেখানে মাসটা ফিক্সড আছে। হ্যাঁ, ধরো এটা আমি বললাম ধরো O2 এর জন্য, যে O2 গ্যাসের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে প্লট কি হবে। তাহলে এটা এখানে কিন্তু M ফিক্সড, Mটা আমার ফিক্সড আছে। হ্যাঁ, O2 গ্যাসের জন্য আমি করেছি। এবার এর উল্টোটা যাবো, মানে মাস চেঞ্জ করবো, টেম্পারেচার
তোমাদের খাতাগুলো আমার দেখা হয়নি, দেখবো, কারণ আরো অনেকে পরীক্ষা দিচ্ছে, আজকে বিকাল পর্যন্ত অনেকে পরীক্ষা দিচ্ছে। পরে আর তুমি রাখি তোমাকে বৃহস্পতি নেবো, এটা মাঝে 2 সপ্তাহ বাদ দিয়ে 3 নম্বর সপ্তাহে বৃহস্পতিবার। বেশ, তাহলে নেক্সট এবার আসছি, আমি এই হেডিংটাকে একটু চেঞ্জ করেছি, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন প্লট এট টু ডিফাইন্ড টেম্পারেচার ইন মাস ফিক্স। এবার আসবো দুটো ডিফাইন্ড মাস অফ গ্যাসের ক্ষেত্রে যেখানে টেম্পারেচার ফিক্স থাকে, তাই এটাকেই দেখো আমি কপি করে এখানে বসালাম যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন প্লট এট plot for two different gas যখন mটা ঠিক, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন প্লট for two different mass of gas and a fixed temperature. টেম্পারেচার ফিক্স থেকে মাসটাকে চেঞ্জ করছি, তাহলে কি পাবো একটু দেখি। তো এইটার জন্য আমি দেখো আগের যে ডেরিভেশনটা করলাম হুবহু সেম, মানে এখানেও আমি চেক করবো 3টে জিনিস, বুঝছো, মাস বাড়ালে পিক হাইটটা বাড়বে না কমবে, ঠিক আছে, পিক পজিশনটা ডান দিকে না বাঁ দিকে সরবে, আর টেম্পারেচারটাও এটা বাড়বে না কমবে, এই 3টে জিনিস আমি চেক করবো। তাই আমি দেখো আগে যে ডেরিভেশনটা করে এলাম, ওই যে যেখান পর্যন্ত আমি টেম্পারেচারটাকে আলাদা করে গিয়ে টেম্পারেচার স্পেকে ডিফারেন্সিয়েশন করেছিলাম, এখানে যেহেতু টেম্পারেচারটা ফিক্স ভিতরে রাখবো, শুধুমাত্র মাসটাকে আলাদা করে লিখবো, বুঝতে পারছো। তাই দেখো আমি এই পর্যন্ত দেখো হুবহু কপি করিলাম পর্যন্ত, এই মেইন যে ইকুয়েশনটা ছিল এই টেম্পারেচারটাকে যখন আলাদা করে গেছিলাম তার আগে পর্যন্ত দেখো আমি কপি করে নিচ্ছি, তাহলে এই পর্যন্ত একই আমার ডেরিভেশনটা আসবে। তাই এখানে দেখো আমি এটা বসিয়ে দিলাম, ঠিক আছে, এটা দেখো আমি বসিয়ে দিয়ে আমি এই পথ দিয়ে তোমরা এটা করে নাও সাইডে, এটা কেটে গেল, আমি পরে লিখে দিচ্ছি একবার। আমরা এখান থেকে সিএম এর মানটা যদি বসাই তাহলে 4/m/2 পাই কেজি হোল টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার -m/2 কেজি, এটা সিএম হচ্ছে স্কোয়ার করে 2 kg/a, এখানেও দেখো আমরা 2 kg/a, তাহলে উপর নিচে দেখো এটা আমরা যেহেতু মাস ভ্যারি করাচ্ছি এবার, তাই মাসটাকে আমি আলাদা করে লিখবো, ঠিক আছে। তাই এখানে দেখো আমরা 4/1/2 পাই কেজি হোল টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার -1, এখানে 2 কেজি, আর m টু দি পাওয়ার 3/2, আর তলা থেকে m দিয়ে উপরে দিয়ে -1 হয়ে গেল। তাহলে দেখো আমরা শুধুমাত্র দেখো এটা পেলাম, এটা গুণ করার দরকার নেই, কারণ এইভাবেই রেখে দাও, কারণ এটা তো আমার কোনো কাজে লাগছে না, তাই এটাকে এভাবেই রেখে দাও। রেখে দিয়ে ওখানে জাস্ট দেখো আমরা এই m টু দি পাওয়ার 3/2 থেকে 1 বিয়োগ করলে আমরা হাফ পাবো। দেখো এই পর্যন্ত এসছে কিনা সবার। যেহেতু মাস চেঞ্জ করছি তাই মাসটাকে আমি আলাদা করে লিখলাম, হ্যাঁ।
তবে বলে বলবে এবার আগেরটার মতো হুবহু যেহেতু মাস ভ্যারি করছি তাই এন এর রেসপেক্টে বোথ সাইডকে ডিফারেন্সিয়েশন কর ডিফারেন্সিয়েট বোথ সাইড differentiate both sides with respect to mass m তাহলে দেখো আমি এদিকটা করে দিলাম d by m তাকে 1 by a dn c by dc এটা দেখো c equal to cm এ আমি মানটা বার করে দিয়েছি এই গোড়াটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি তাহলে মাসের রেসপেক্টে করলে যেখানে শুধুমাত্র মাস টার্মটা আছে সেটাকে আমি ডিফারেন্সিয়েশন করব তাই এখানে এই গোটাটা দেখো ফিক্সড রইল এটাকে আমি লিখে দিলাম এখানে ফিক্সড এখানে দেখো জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ ইন্টু এম টু দি পাওয়ার মাইনাস হাফ দেখো হবে তার মানে কি গো এটা দেখো উপর নিচে কাটাকাটি করে আমি কি বলতে পারি এখানে দেখো 4 পাই 1 বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার -1 এখানে কেটি করলাম এটা m টু দি পাওয়ার -1 তার মানে কি দেখো একটা পজিটিভ কোয়ান্টিটি এটা কোনো নেগেটিভ পার্ট দেখো নেই এই পজিটিভ কোয়ান্টিটি এটা কি ইন্ডিকেট করছে আগেরটার মতো হুবহু সেম কি মাস বাড়ালে মোস্ট প্রবাবল ভেলোসিটি সম্পন্ন মলিকুলের সংখ্যাও দেখো বাড়ছে তার মানে পিক হাইটটাও দেখো বাড়বে আগে যা লিখেছিলাম দিস ইন্ডিকেট কি দেখো মোস্ট প্রবাবল ভেলোসিটি সম্পন্ন মলিকুলের সংখ্যাও দেখো বাড়লো তাই হুবহু তারপরে আগে নেগেটিভ পেয়েছিলাম এখানে দেখো পজিটিভ পেলাম তাহলে এখানে দেখো আমি এটাই বসিয়ে দিলাম এটা ইন্ডিকেট অ্যাজ দেখো টেম্পারেচার না এখানে উল্টোটা বলবো অ্যাজ মাস as m increases 1 by n dn c by dc at c equal to cm এটা will also increases এটা will also increases তার মানে দেখো that means as temperature বা mass increases the number of molecules having cm will increase so এটা will increase so height of the peak এটা দেখো increases with increasing mass will increases with increasing mass m তাহলে এক নম্বর দেখো উল্টো হচ্ছে পিক হাইট দেখো বেড়ে গেল মাস বাড়ালে কিচ্ছু নেই একটু লজিকটা শিখে নিবি দেখো পারবে এবার দেখি পিকের পজিশনটা কি হয় পিকের পজিশনটা দেখো আগে যা করেছিলাম ওই যে সিএম এর যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশন থেকে দেখো আমি মাস চেঞ্জ করলে সিএম এর মানটা বাড়ে না কমে যাবে এখান থেকে বলতে পারবো আর এখান থেকে কি বলতে পারবো দেখো আমরা সিএম দেখো এখান থেকে পাচ্ছি যে সিএম সমানুপাতিক এটা একটু সমাজে একটু ইকুয়াল সাইড দেবো না আগেটা কোনো সমাজই যাবো নাকি ওটা চেঞ্জ করে দাও তো ওটা তো সমান সাইড না সমান হবে তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম যে সিএম সমানুপাতিক 1/√m এটা 1/√m ফর পার্টিকুলার টি তাহলে যত দেখো এখান থেকে মাস বাড়াবো
মোস্ট পাওয়ার ভেলোসিটির মান দেখো ডিক্রিজ করবে, ইনক্রিজিং এ এম ডিক্রিজ মোস্ট ভেলোসিটি, সো পিক পজিশন উইল বি শিফটেড। ডিক্রিজ করলে কি হবে, বাঁ দিকে সরে আসবে, শিফটেড টুয়ার্ডস লেফট হ্যান্ড সাইড, মানে আগেরটা যা ঘটনা ঘটেছে তার উল্টো উল্টো ঘটনা ঘটছে। এটা মেনলি 3 নম্বরে যে প্রশ্ন আসে জাস্ট ছবি থেকে তিনটে কথা বলে দেবে, আর যদি 3 থেকে 4 নম্বর আসে তাহলে কিন্তু তোমাকে এই অঙ্ক করে এই এত কিছু সবকিছু বলতে হবে, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে। তাহলে তুমি বলো পিক হাইটটা বাড়লো মাস বাড়ার সঙ্গে সঙ্গে, তাহলে পিক হাইট যদি বেড়ে যায় আর পিক পজিশন যদি বাঁ দিকে সরে আসে তাহলে এইচটা কি করতে হবে, কমে যেতে হবে, ছোট করতে হবে, মানে ন্যারো হয়ে যাবে ডিস্ট্রিবিউশন প্লটটা। তাহলে আমি এই তো এখানে লিখেছিলাম দেখো যে টোটাল গ্রাফিক্যাল এরিয়া যেহেতু সিস্টেমে উপস্থিত মোট মলিকিউল সংখ্যা নির্দেশ করে, যখনই পিক হাইটটা ইনক্রিজ করে যাবে তাহলে গ্রাফিক্যাল এরিয়াটাকে মেনটেন করতে গেলে আমাকে পিক প্রবলেমটাকে ছোট করতে হবে, মানে ন্যারো হয়ে যাবে। তাহলে আমি এরকম দেখো বলতে পারি যে আগে কেটে গেল, এটা লিখে দিচ্ছি। তাহলে কি লিখলাম দেখো তো, যে since total graphic area indicate total number of molecules in a state, if n is fixed, so total graphic area is also fixed, and any n আমি মাসটাকে ফিক্স রেখেছি। তাই কি হয়, since peak height increases for higher end, increases for higher end. So to maintain same area এই FWHF এটাকে আমাকে ডিক্রিজ করাতে হবে টু মেনটেন সেম এরিয়া, must be decreased। তাহলে FWHFটাকে আমাকে ডিক্রিজ করাতে হবে, এটা 3 নম্বর পয়েন্ট। তাহলে আমি প্লটটা পাবো, দেখি প্লট কি পাই। আমাকে পিক হাইটটা বাড়াতে হবে, তাহলে এখানে দেখো আমি এইদিকে দেখো আমি প্লটটা করেছি কি 1/NC/DC, এইদিকে আমি সি, আমি দেখো একটা এরকম প্লট দেখালাম কোন একটা গ্যাসের জন্য, ধরো এর মাস M1, এই M1 মাসের ক্ষেত্রে দেখো আমরা এইটা পেয়েছি কি যে CM, তাই না, এটা দেখো আমরা CM ফর M1 মাস অফ গ্যাস, তার পিক পজিশনটা দেখো এত হাইটে আছে, তার অর্ধেক এইটা, তাহলে এইটাকে আমরা FWHF বলবো। তাহলে এইটা দেখো, তাহলে এইটা AB, এটা CD, FWHF দেখো 4 উইথ হাফ ম্যাক্সিমাম পয়েন্টে এত বড়। এবার যখনই দেখো মাস আমি M1 থেকে বাড়িয়ে M2 করলাম at fixed temperature, তাহলে দেখো পিক হাইটটা বাড়ছে আর পিক পজিশন বাঁ দিকে সরে যাচ্ছে। তাহলে আমরা এইরকমের দেখো একটা প্লট আমি দেখাতে পারি, এই দেখো পিক হাইটটা বেড়ে গেল ওই দেখো উপরে, আর এটা দেখো বাঁ দিকে সরে এলো দিয়ে এইটা দেখো এইরকম ভাবে অসীম পর্যন্ত চললো। তাহলে এই প্লটের দেখো আমরা এইটা দেখো পিক হাইট, এইটা আমার সিএসসি প্লাস হয়েছে, আর এই যে হাইটে যে দেখো
যেটা ম্যাক্সিমাম তার অর্ধেক দেখো আমি এই জায়গায় পাবো, তাহলে এর করসপন্ডিং এইটা হচ্ছে দেখো এফ ডব্লিউ এইচ এর, তাহলে এফ ডব্লিউ এইচ এর এইটা, এটা কি এফ ডব্লিউ এইচ এর, তাহলে এটা দেখো আমরা এ প্রাইম বি প্রাইম, এটা সি প্রাইম বি প্রাইম, এটা দেখো বললাম মোস্ট ভেলোসিটি যখন মাস, তাহলে এই হচ্ছে দেখো প্লট, এটা আমি লিখে রাখি যে এই দুটো মাসের জন্য। তাহলে এখান থেকে দেখো কি দাঁড়ালো তিনটে জিনিস, যে যত আমি মাস অফ দ্য গ্যাস ইনক্রিজ করবো, তাহলে শো উই ইনক্রিজিং, শো উই ইনক্রিজিং মাস অফ গ্যাস, কি হয় এক নম্বর পিক হাইট দেখো ইনক্রিজ করে, পিক হাইট, পিক হাইট এটা ইনক্রিজেস, দু নম্বর position of the peak that was shifted towards left hand side, peak position shifted towards left hand side, আর তিন নম্বর কি যে মেইনটেইন সেম গ্রাফিক্যাল এরিয়া দেখো আমাদের কমা, তাহলে কারণ এটা যদি আমি সেম রাখি তাহলে একটা এরিয়াটা বেড়ে যাবে, কারণ পিক হাইটটা বেড়ে গেছে, তাহলে ইকুইভ্যালেন্ট ফিক্স রাখলে এরিয়া বেড়ে যাবে, তাই এরিয়াটাকে সেম রাখতে গেলে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে এটাকে কমাতে হবে। তাহলে এফ ডব্লিউ এইচ এটা ডিক্রিজেস to maintain same area. Okay, তোমাকে এইরকম কোশ্চেন একটা কোশ্চেন লিখে দিচ্ছি, কোশ্চেনটা তোমাকে এরকম করবে, draw Maxwell speed distribution, Maxwell speed distribution plot for hydrogen gas at 25 degrees centigrade and 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এর সঙ্গে এগুলো অবশ্যই নোট করে দিয়েছে কি স্পেশাল অ্যাটেনশন, হ্যাঁ ভালো করে লক্ষ্য করবে এগুলো, ইজ অ্যাটেনশন, অ্যাটেনশন কি এক নম্বর পিক পজিশন, দু নম্বর পিক হাইট, আর তিন নম্বর এইগুলো আমরা এরকম করে, বা আমি ঘুরিয়ে এরকম বলতে পারি যে এই কোশ্চেনটা দেখো যদি মাস ভ্যারি করি, স্পিড ডিস্ট্রিবিউশন আমি এরকম বললাম যে draw Maxwell speed distribution plot for H2 and for helium and argon gas at 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই স্পেশাল অ্যাটেনশন এইগুলো এরকম প্রশ্ন তোমাকে পরীক্ষায় করবে। আমি কিছু হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক টেনে আসতে সবাই করবে, আমি কিছু হোমওয়ার্ক মার্ক করবো। হ্যাঁ, ওই সবাই হোমওয়ার্কটা হাতে নাও, তুই হোমওয়ার্ক বলছি।
টেনে আসতে এত না, আমি কিন্তু মার্ক করে দিচ্ছি। বেশ, টেনে আসতে দেখো আমি কিছু হোমওয়ার্ক নিলাম, যেগুলো অবশ্যই করতে হবে। কি, আমি শুধুমাত্র বর্ধমান রাশিটা দিচ্ছি, জায়গাটা দিচ্ছি না। বর্ধমান রাশিটি 2004-এ দেখো 1-এর টি, 2005-এর 1-এর এফ, 2006-এর 1-এর আই, 2014 2-এর এ 3, 2-এর ই এর 4, 17 3-এর এ 2, 18 1-এর বি, আর 17 একটা দেখো সিবিসিএস এর আছে, সেখানে দেখো 1-এর বি। এই কটা করো। নেক্সট আর একটা কোশ্চেন আছে। বলে বলবে বেশ, আমি দেখো বারবার তো বলছি এই কথাটা কি, যে টোটাল এরিয়া আন্ডার দা কার্ভ, এটা কি ইন্ডিকেট করে, যে সিস্টেমে উপস্থিত মোট মলিকুল সংখ্যা, মানে ছোট হাতের এন। তোমাকে এটাই কোশ্চেন করলো, প্রমাণ করো যে ডিস্ট্রিবিউশন প্লটের টোটাল এরিয়া এনক্লোজড যেটা আছে, যেটা সিস্টেমে উপস্থিত মোট মলিকুল সংখ্যা মানে ছোট হাতের এন রিপ্রেজেন্ট করছে, এটা প্রমাণ করো। ওটাই প্রশ্ন করেছে। আমি কোশ্চেনটা এরকম করে লিখছি, so that the total graphical area enclosed, total graphical area enclosed in Maxwell speed distribution plot, speed distribution plot, এটা is equal, তার সঙ্গে is equal to the total number of molecule, present in the system. তোমাকে এটাই শো দ্যাট বলেছি বা প্রমাণ করতে বলেছি। এইটা অথবা দেখো এটা নাকি equal to the total number of molecule present in the system। আর বলো তো, এই যে মলিকুল সংখ্যা, এটা তো টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করে না, এই টেম্পারেচার বাড়লে মলিকুল সংখ্যা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এরকম কিছু নয়, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। তাই এই কোশ্চেনটা ঘুরিয়ে এরকমও করতে পারে যে show that total graphical area enclosed in Maxwell's speed distribution plot is independent of temperature। তাহলে একই উত্তর হবে দুটোই, যা যা। আমি এটাকে দেখো আর একটা প্রশ্ন এরকম করে লিখলাম, show that total graphical area enclosed in Maxwell's speed distribution plot is
independent is independent when is independent of temperature. is independent of temperature কি করে প্রমাণ করব? দেখো আমাকে যেটা কোশ্চেন করা হয়েছে সেই অনুযায়ী দেখো যদি আমি প্লটটা দেখাই, এই যে দেখো আমি এখানে যে প্লটটা আমি ড্র করছি কি ভার্সেস কি প্লট, দেখো আমি এখানে অ্যাকচুয়ালি যে টিএনসি বাই ডিসি সঙ্গে সি প্লট, সেখানেও দেখো প্লটের নেচারটা সেই একই হয়, কখনো জিরো টাচ করবে না। হ্যাঁ, তাহলে এই যে দেখো এই প্লটের যে টোটাল এরিয়া, এই যে টোটাল এরিয়াটা এইটা দেখো আমরা বার করবো কিভাবে? টোটাল এরিয়াটা দেখো বার করবো যদি আমি সি এর লিমিট, এই যে সি এর লিমিট দেখো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি লিমিট ধরে ইন্টিগ্রেশন করে নিই, তাহলে দেখো আমি মানটা পেয়ে যাবো। তাহলে আমরা কি জানি? আমরা দেখো যে মলিকুল সংখ্যা কোনো একটা পার্টিকুলার রেঞ্জে সি বা সি এর সারাউন্ডিংস এ মলিকুল সংখ্যা কত, আমরা দেখো এটা জানি যে টিএনসি সমান 4 পাই এন, তাই তো 4 পাই এন এখানে এন বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার n এর 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার বাই 2 কেটি এখানে c স্কয়ার ডিসি। তার কি বলতো এই ডিএনসিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ডিএনসি অ্যাকচুয়ালি কি ইন্টিগ্রেট করেছে সি থেকে সি প্লাস ডিসি এর মধ্যে মলিকুল সংখ্যা কত। তাহলে যদি এখন আমি ডিসিটাকে বাড়াতে 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 0 থেকে ইনফিনিটি পর্যন্ত করে দিই, তাহলে তার মধ্যেই তো সকল মলিকুলগুলো ভেলোসিটি পড়ে, তাহলে আমি সেটাই দেখো আমি সিস্টেমের মোট মলিকুল সংখ্যা পেতে পারি। তাহলে দেখো যে এরিয়া আন্ডার দ্য কার্ভ কত হবে, দেখো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া উপরে যে দেখো ছবিটা এঁকেছি সেখান থেকে বলতে পারি এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা দেখো 0 টু ইনফিনিটি কাকে করবো, এই যে ডিএনসি বাই ডিসি কে, আর সিটা দেখো রেঞ্জ আমি 0 থেকে ইনফিনিটি দিয়েছি, কারণ রেঞ্জটাকে আমি পুরোটা করে নিয়েছি, তাহলে দেখো আমি এটাকে বলতে পারি। তাহলে এখানে মানগুলো বসাও, ডিএনসি বাই ডিসি জায়গায় তাহলে আমি লিখতে পারি যে 4 পাই এন এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার n এর 2 e টু দি পাওয়ার মাইনাস c স্কয়ার বাই 2 কেটি এখানে c স্কয়ার হবে, আর লাস্ট দেখো একটা ডিসি আছে ডিসি করবো। এবার দেখো আমাকে ইন্টিগ্রেশনটা কার উপর করবো, 0 টু ইনফিনিটি সাধারণত ইন্টিগ্রেশনটা হবে আমার সি এর উপর, বাকিগুলোকে দেখো সব আমি ইন্টিগ্রেশনের পায়ের উপর চলে গেলাম, 4 পাই এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 2, সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। এখানে দেখো আমরা e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার বাই 2 কেটি ইন্টু c স্কয়ার ইকুয়েশনের শুরুতে আমি এই m বাই 2 কেটাকে একটা কিছু ধরে নাও যে ফুট, পরে লিখে দেবো মানটা যে ফুট এই m বাই 2 কেটি, m বাই 2 কেটিটাকে b ধরলাম, and this, তাহলে এইটা আপাতত করি, তারপর আমি গা ফাংশন ফর্মে রিপ্লেস করবো যে কি হয়। তাহলে এখান থেকে দেখো আমরা এটা দিলাম কি যে 4 পাই এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার n এর 2 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস c স্কয়ার এখানে c স্কয়ার ডিসি। এবার গা ফাংশন ফর্মে রিপ্লেস করবো বলে c স্কয়ারটাকে লেট করলাম, তাই 2c ডিসি সমান দেখো ডিজেড, তাহলে ডিসি সমান আমরা ডিজেড বাই 2 রুট জেড পাবো। তাহলে এখানে এই পার্টটা সেম আছে,
ইন্টিগ্রেশন লিমিটটা দেখো একই থাকবে ইন্টি পাওয়ার মাইনাস জেড, এখানে জেড সরি সি স্কোয়ারটাকে জেড ধরেছি তাহলে জেড, আর ডিসি জায়গায় আমরা ডিজেড বাই টু জেড। দেখো তো হবে কিনা। উপরে ওয়ান চলায় রুট হাফ, তাহলে উপরে দেখো হাফ হয়ে গেল। এবার গামা ফাংশন ফর্মে লিখবো বলে এটাকে দেখো আমি এইভাবে লিখলাম। আমি যা কিছু করা সব লাস্টে করবো, আমরা এইভাবে রাখি সব। এটা দেখো এইভাবে রেখে দিলাম। এইটাকে দেখো আমরা 0 to infinity e to the power minus dz z to the power দেখো 3 থেকে 1 বিয়োগ করলে হাফ থাকে, তাহলে হয়ে গেছে। এবার তুমি মানটা বসিয়ে দাও 4 পাই m m বাই 2 পাই kt হোল টু দি পাওয়ার 3/2 হাফ, এটা গামা 3/2 বাই t টু দি পাওয়ার 3/2। গামা 3/2 কত? গামা 3/2 দেখো আমরা তারা কোন করি হাফ পাই, তাই না? আমি এটাকে আগেও দেবে করেছি গামা 3/2 হাফ রুট পাই। তাহলে এখানে মানটা বসা হতো 4 পাই m বাই 2 পাই kt হোল টু দি পাওয়ার 3/2। এখানে একটা হাফ আছে, এটাকে হাফ রুট পাই নিলাম। আর বি এর জায়গায় দেখো আমরা m বাই 2 kt, এই গোটাটাকে দেখো পাওয়ার আমি কত হবে গো 3/2 লিখে দিলাম। তাহলে আর একটা লাইন লিখি, দেখো এখানে 2 2 4 কেটে গেল, তাই তো? আর একটা দেখো কাটছে কি দেখো কত, যে এই যে পাই রুট পাই নিয়ে তলা একটা পাই দেখো কেটে গেল। তাহলে পড়ে রইল কি, এখানে দেখো পড়ে আছে m বাই 2 kt হোল টু দি পাওয়ার 3/2, আর এখানে দেখো 2 kt বাই m হোল টু দি পাওয়ার 3/2, আর সামনে একটা দেখো n পড়ে আছে, এই nটা দেখো রয়ে গেছে। এইটা দেখো কেটে যাচ্ছে কারণ ওপর নিচে, এদিকে দেখো শুধুমাত্র আমরা n এখানে অ্যান্সার পাচ্ছি। তার মানে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করলো সিস্টেমে মোট মলিকুল সংখ্যা। যদি কিনা আমি ইন্টিগ্রেশনটা ওভার দ্য হোল রেঞ্জ অফ ইউনিটি মানে 0 থেকে ইনফিনিটির মধ্যে করি, তবে তাকে আমরা পাবো এই মলিকুল সংখ্যাকে 10 করে না, তাই এরিয়াটাও 10 উপর ইন্ডিপেন্ডেন্ট থাকে, এটা বলতে পারি। ওকে, এরকম 2 থেকে 3 নম্বরে এই অঙ্কগুলো আসে, তাই এইগুলো একটু প্র্যাকটিস করা থাকে, পরীক্ষা হলে আর ভাবতে হয় না, সরাসরি অঙ্কটা করে দেওয়া যায়। আর যেগুলো আমি ফলো করতে বলছি এগুলো ফলো করো, আশা করি এর মধ্যে সব পাবে। অ্যাকচুয়ালি ফিজিক্যাল কেমিস্ট্রি এই একটা ভালো দিক, মানে ডেরিভেশন তো এটাই হয়, এছাড়া কিছু হয় না। তাই এটা যদি তোমার আগে থেকে প্র্যাকটিস থাকে কমন পাওয়া যায়। এতদিন পর দেখো আমি ম্যাক্সওয়েলের স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা বলছিলাম 3 ডাইমেনশনের ক্ষেত্রে। এবার আসবো, দেখো ভেলোসিটি কি ভি প্লাস সি, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার বা হাফ এম জি স্কয়ার। তাহলে যেহেতু ভেলোসিটির একটা ডিস্ট্রিবিউশন আছে, তাহলে মলিকিউলগুলোর মধ্যে একটা শক্তিরও একটা তারতম্য বা পার্থক্য আছে। তাহলে আমরা এবার চলেছি ম্যাক্সওয়েলের এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন কিভাবে দেখবো, মানে এই স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন থেকে আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশনে কনভার্ট করবো এবার। ঠিক আছে, নেক্সট আমি হেডিং দিচ্ছি এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন in terms of kinetic energy বা কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন কি হবে সেটা একটু দেখব।
দেখো তো আমরা কাইনেটিক এনার্জি কি জানি? কাইনেটিক এনার্জি দেখো এই বা কাইনেটিক এনার্জি we know কাইনেটিক এনার্জি কে এটাকে এখানে আমি এপসাইলন দিয়ে প্রকাশ করছি। ভেলোসিটি একটা ডিস্ট্রিবিউশন আছে মলিকুলগুলোর মধ্যে, তাহলে এই সমীকরণ থেকে বলতে পারি কি সি এর সঙ্গে দেখো এপসাইলন কো রিলেটেড, তাই এনার্জিরও একটা ডিস্ট্রিবিউশন আমি পাবো, এটা আমি বলতে পারি। তাহলে কি এখান থেকে এটা বলা যায় since there will have a since there will have a distribution there will have a distribution of velocity কোথায় among the molecule so তাই কি হয় so there will also have a distribution but kinetic energy, কারণ এদের মধ্যে একটা সম্পর্ক আছে। So there will also have a distribution of kinetic energy epsilon among the molecule। তাহলে আমার এখন কাজ হচ্ছে এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটাকে এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশনে কনভার্ট করা, ঠিক আছে? তাহলে আমি এখন আমার টার্গেট বা কোশ্চেন এরকম ভাবে আসে যে স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটাকে এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশনে কনভার্ট করো। কনভার্ট Maxwell speed distribution equation Maxwell speed distribution equation into energy distribution equation। ঠিক আছে, স্পিড থেকে এনার্জি যাবো।